হ্যালো ডিয়ার এইচএসসি 2026 ব্যাচের বাচ্চারা, কি অবস্থা সবার? তোমাদের কিছুক্ষণ আগেই আইসিটি পরীক্ষা হয়ে গেল। আর আইসিটি পরীক্ষার উত্তরটা তুমি কোথায় পাবা? বিভিন্ন পেজে পাচ্ছ, কিন্তু আসলে এক এক পেজে এক এক রকম উত্তর পাচ্ছ, কেউ সঠিক উত্তর ঠিকভাবে তোমাকে দিতে পারছে না। এর জন্যই আমি তোমাদেরকে পুরো প্রশ্নটার একদম সমাধান ক্লাস নিয়ে আসলাম ভাইয়া। এখানে আমি সবগুলো তোমাদেরকে করে করে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে চলে আসো ভাইয়া। প্রথমে 1 নম্বর প্রশ্ন বলছে 100, এটা আছে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন। খেয়াল করে দেখো, 100 করতে আমাদের কতগুলো প্রয়োজন। আমরা তোমাদের রাত্রে এই টেকনিকটা কিন্তু শেখাইছিলাম। যে কোনো সংখ্যার বাইনারি ডিজিট বের করার জন্য শর্টকাটে আমরা প্রথমে 1 দিব, তার ডাবল 2 দিব, তার ডাবল 4 দিব, তার ডাবল 8 দিব, তার ডাবল 16 দিব, তার ডাবল 32 দিব এবং তার ডাবল 64 দিব। এইভাবে আমি করতে করতে যাব। তো আমার সমস্তটা যোগ করে যেই পর্যন্ত হবে ওর ভেতরে আমি দেখব এগুলো করা যায় কিনা। তো আমি যদি এখানে খেয়াল করে দেখি তাহলে 64 আর 32 এই দুইটা যোগ করলে আমাদের কত হচ্ছে? এই দুইটা আমাদের যোগ করলে হচ্ছে 96, আর এই 4 যোগ করলে হচ্ছে আমাদের কত? 4। তাহলে 1 1 আর এইটার জন্য 1, বাকিগুলোর জন্য 0 0 0 0। সো আমাদের এখানে ডিজিট লাগতেছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো আমার সঠিক উত্তর খ নাম্বারে 7টা হবে। এবার চলে আসো 2 নাম্বার প্রশ্নে। বলেছে 100 যদি বাইনারিতে থাকে, কতই? 100 যদি বাইনারিতে থাকে আর হেক্সাডেসিমালে থাকবে ডাবল এ, এই দুইটা যোগফল কত হবে? এখন বাইনারির সাথে তো হেক্সার যোগ করা যাবে না, এই জন্য বাইনারিকে আমি হেক্সাতে রূপান্তর করবো। আর আমি জানি যে কোনো বাইনারিকে হেক্সাতে রূপান্তর করতে গেলে 4টা করে বিট লাগে। সো আগে একটা শূন্য দিয়ে 4টা বিট ফিল আপ করলাম। এবার 1 2 4, তাহলে এর মান কত আসলো? এর মান আসলো 4। এখন আমি ডাবলের সাথে যদি 4 যোগ করি তাহলে এ সমান আমরা জানি 10, আর 10-এর সাথে 4 যোগ করলে 14, 14-এর মান কত? ই। সো এখানে হবে ই, আর হাতে কিছু নাই এই জন্য এ এখানে বসে গেল। তাহলে এ ই, উত্তর হচ্ছে কি? এ ই, ক নাম্বার উত্তরটি সঠিক। এইবার চলে আসবো 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি আছে? এ বার প্লাস বি ইন্টু বি এবং টোটালটা আছে হোলবারের মধ্যে। তো আমরা জানি হোলবার থাকলে কি করতে হবে ভাইয়া? ভেঙে দিতে হবে। ভেঙে দিলে কি পাচ্ছি আমরা একটু খেয়াল করে দেখো। ভেঙে দিলে কি পাচ্ছি? এ বার প্লাস বি, এইটুকুর উপর বার ছিল আর এইটুকুর উপর কোনো বার ছিল না। আমরা জানি যদি হোলবারকে ভেঙে দিই তাহলে দুইটার উপরে চলে আসবে, কিন্তু যোগ থাকলে গুণ হবে আর গুণ থাকলে যোগ হবে। সো এটা পাইলাম। এখন আমরা জানি ডাবল বার থাকলে নাই হয়ে যায়, সো থাকতেছে আমাদের এইটুকু। তো এইটুকু যদি থাকে এ বার প্লাস বি প্লাস বি বার, এইভাবে হয়ে যাচ্ছে, কারণ আমার ডাবল বার থাকাও যা না থাকাও তাই। এখন আমরা জানি বি বার প্লাস বি সমান কত? বি বার প্লাস বি সমান কিন্তু 1, আর 1-এর সাথে যাই যোগ করবো 1 হবে। সো সঠিক উত্তর হবে কোনটা? আমাদের খ নাম্বার সঠিক উত্তর। এরপরে চলে আসো ভাইয়া এই যে চিত্রতে, এই চিত্রতে ম্যাক্সিমামে ভয় পেয়ে গেছো আমি জানি। এখানে খেয়াল করে দেখো আমার চিত্রটা কি আছে। চিত্রটা আছে আমার এখানে এ আর বি আছে, এরপরে আছে একটা অর গেট, এরপরে কি আছে? এই বি থেকে একটা দাগ নিয়েছে, সি থেকে আর একটা দাগ নিয়েছে, এখানে আর একটা নর গেট আছে। সরি, এটা নর গেট, এটাও নর গেট। এখন এই দুইটা আবার ন্যান গেট আকারে আছে। সো আমি এখানে একটা ন্যান গেট দিলাম, এইটা হচ্ছে এফ, তাই তো? এখন প্রশ্নে আমাকে বলেছে যে উদ্দীপকের লজিক গেটে আউটপুট 1 পেতে হলে ইনপুট দিতে হবে কত। তো প্রশ্নে কি আছে দেখো, সবগুলা 0 0 0। তো আমি যদি সবগুলাতেই 0 বসাই ভাইয়া, তাহলে আমার 0 আর 0 নর গেটে আউটপুট কি হয়? নর গেটে আউটপুট হয় আমরা জানি যে 1। কত আউটপুট হয়? 1। আবার এইটা যদি 0 হয়, এইটা যদি 1 হয়, তাহলে নর গেটে আউটপুট কত হয়? আউটপুট হয় হচ্ছে 0। তো আমি যদি 0, সরি, এখানে আমার যদি 0 0 দিই তাহলে নর গেটে আউটপুট কত হবে? তাহলে আউটপুট হবে 0 প্লাস 0 সমান সমান কত হচ্ছে? সমান সমান হচ্ছে আমাদের 1। আর এইখানে কত হচ্ছে? এইখানে আমার যদি 0 নিই আর এইখান থেকেও 0 যাই, তাহলে 0 প্লাস 0 হচ্ছে আউটপুট কত হচ্ছে? 1 হচ্ছে। তো 1 আর 1 যদি ন্যান গেটে দিই তাহলে আউটপুটে কিন্তু সেইটা গিয়ে 0 হয়ে যায়। সো আমার কিন্তু 1 নাম্বার উত্তরটা হচ্ছে না, যেহেতু অপশনে আমার এখানে 1 নাম্বার উত্তর বাদে শুধুমাত্র গ নাম্বার আছে, তাই গ নাম্বারে, তার মানে 2 এবং 3 হবে 4 নাম্বারের অ্যান্সার। এরপরে চলে আসবে 5 নম্বরে ভাইয়া, যে উদ্দীপকের লজিক সার্কিটের চিত্রটির জন্য সরলীকৃত মান নিচের কোনটি। তো এর যদি সরলীকৃত মান আমি বের করি, দেখো এখানে আসছে এ, এখানে আসছে বি, তাহলে এখানে আসবে কি? এ প্লাস বি হোল বার। সেম ভাবে এখানে বি, এখানে সি, তাহলে এখানে কি আসবে? বি প্লাস সি হোল বার। আর এখানে এটা গুণ করে দিবে, তাহলে উত্তর আসতেছে কি? এ প্লাস বি হোল বার, আর এখানে আসতেছে গুণে কি? বি প্লাস সি হোল বার।
আর এই দুইটা আবার গুণ আকার আছে, উপরে হোল বার আছে, সো গুণ আকার দিলাম, উপরে হোল বার দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে সরল করি তাহলে দেখো আমার এই যে বার বার যদি ভেঙে দিই তাহলে কি হচ্ছে, এ বার ইন্টু বি বার হচ্ছে। সেম ভাবে আমি যদি এইখানকার বারটাকেও ভেঙে দিই তাহলে কি হচ্ছে, বি বার ইন্টু সি বার হচ্ছে। আর আমরা জানি দুইটা জিনিস একই রকম হইলে গুণ করলে একটা হয়ে যাবে, সো এ বার বি বার সি বার। এই টোটাল বারটাকে ভেঙে দিলে আমরা পাচ্ছি এ ডাবল বার প্লাস বি ডাবল বার প্লাস সি ডাবল বার। আর আমরা জানি ডাবল বার থাকলে নাই হয়ে যায়, সো উত্তর হয়ে যায় এ প্লাস বি প্লাস সি ডাবল বার। কারণ আমি ডাবল বারটা এখানে রাখলাম কেন, কারণ আমার এখানে অপশনগুলোর মধ্যে ভাইয়া এ প্লাস বি প্লাস সি এখানে ডিরেক্ট একটাও নাই। এই যে এখানে আছে এ বি আর এখানে সি আছে, কিন্তু দেখো সির আগে দুইটা নট গেট দিয়ে দিছে, সো দুইটা নট গেট দেওয়ার জন্য আমি এটা এখানে রাখবো। তার মানে শুধুমাত্র এই গ নাম্বারটাই উত্তর মেলে, বাকিগুলো কিন্তু মেলে না। সো 5 নম্বরে সঠিক অ্যান্সার হবে গ নাম্বারে। এরপর আসো ভাইয়া 6 নম্বরে, ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। এখানকার তিনটাই হবে উত্তর, সো সঠিক উত্তর হবে ভাইয়া ঘ নাম্বার। এরপরে চলে আসবে আমরা টেবিলে। তো টেবিলে যদি খেয়াল করে দেখি ভাইয়া, রেজাল্ট টেবিলে আইডি ফিল্ডটি কোন ধরনের, এখানে এই আমাকে কিন্তু এই টেবিলের সাথে ওই টেবিলের কম্পেয়ার করে করতে বলে নাই, আমাকে ডিরেক্ট বলছে এই টেবিলের আইডিটি কি। তো এই টেবিলের আইডি দ্বারা কি বাকিগুলোকে আলাদা করে বোঝাচ্ছে না, যেহেতু আলাদা করে বোঝাচ্ছে সো প্রাইমারি কি উত্তর হবে 7 নাম্বার সঠিক। 8 নাম্বার বলছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে রিলেশনশিপের ধরন কোনটি। এটা দেখো, এটার একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটাই আছে, তার মানে 1 to 1 হবে। 9 নাম্বারে যদি দেখি ভাইয়া, মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত এনএলপি সফটওয়্যার কোনটি, তাহলে এটা হবে ভাইয়া আমাদের মাইক্রোসফট কপিলট। 10 নাম্বার যদি আমরা দেখি ভাইয়া, নিচের কোনটি এইচটিএমএল ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনে ব্যবহৃত হয়। আমরা জানি ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনে ব্যবহৃত হয় ডক টাইপ এইচটিএমএল, এবং ডক টাইপ এইচটিএমএল এর সঠিক ফর্ম হচ্ছে আমাদের গ নাম্বারে আছে এখানে, সো গ নাম্বার হবে সঠিক অ্যান্সার। শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটি। আমরা জানি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে যে বায়োমেট্রিক্স গুলো করা হয় সেগুলো হচ্ছে শরীরবৃত্তীয়, বাকিগুলো হচ্ছে আচরণ ভিত্তিক। তো প্রথমে আছে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ফিঙ্গার যেহেতু আমাদের শরীরের অংশ সেটা হবে। এরপর আছে কি স্ট্রোক, কি স্ট্রোক কিন্তু হবে না, কারণ টাইপিং স্পিড, স্পিড তো আমার শরীরের অংশ না। এরপর আছে ডিএনএ পর্যবেক্ষণ, ডিএনএ তো আমার শরীরের অংশ, সো এটা হবে। তাহলে উত্তর হবে কোনটা, 1 ও 3। 1 ও 3 কোথায় আছে, খ নাম্বার, সো খ নাম্বার হবে সঠিক অ্যান্সার। এই হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত প্রশ্নের সমাধান। এইটা যদি বুঝে থাকো ভাইয়া, এরপরে চলে আসবো আমরা কোথায়, চলে আসবো হচ্ছে বাকি প্রশ্নগুলোতে। তো বাকি প্রশ্নগুলোর দিকে যদি আমরা একটু তাকাই ভাইয়া, তাহলে দেখতে পারবো, একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা দেখতে পারবো বলছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি, এটা সিমপ্লেক্স মোড সবাই জানো। 13 নম্বরে বলেছে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কোনটি, এখানে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, অবশ্যই বিট শুরু এবং শেষ বোঝানো হয়, অবশ্যই ব্যান্ডউইথের সাথে তো ভাই সিনক্রোনাইজেশনের কোনো সম্পর্ক নাই, সো এটা হবে না, উত্তর হবে কোনটা, 1 ও 2, উত্তর হচ্ছে ক। এরপর আসবো 14 নম্বর প্রশ্ন ভাইয়া। 14 নম্বর প্রশ্নের দিকে যদি তাকাও তাহলে দেখা মানে বলতেছে কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়। আমরা সিলেক্ট করার জন্য সিলেক্ট নিব, আর অল বোঝানোর জন্য আমরা স্টার চিহ্ন দিব, সো উত্তর হবে গ নাম্বার। এরপর আসবো 15 নম্বর প্রশ্নে, স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেশনে শিক্ষার্থীদের পাওয়ার জন্য কোনটি হবে, এটা হবে ভাইয়া খ নাম্বার, কারণ সংখ্যার সাথে কোনো সেমিকোলন মানে ইনভার্টেড কমা হবে না, আর লেখার সাথে হবে। এরপরে যদি আমরা 16 নাম্বার আসি, 16 নাম্বার দেখো ভাইয়া, এইটা একটু ক্রিটিক্যাল করে দিছে, কারণ কম্পিউটারের ছবি দেয় নাই, শুধু কর্নার দিছে। কর্নার বলতে এক একটা কম্পিউটারকে বুঝবো আমরা, কি বুঝবো, কম্পিউটার। দেখো এখানে প্রত্যেকটা কম্পিউটার কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, আর প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে শুধুমাত্র মেশ টপোলজিতে। কোন টপোলজিতে, মেশ টপোলজিতে। আর আমরা জানি মেশ টপোলজি তার সংখ্যা গুণার নিয়ম হচ্ছে যতগুলো ডিভাইস থাকবে ওই ডিভাইসের সংখ্যা, ধরো আমার 9টা ডিভাইস আছে, ধরো 9টা, আর এর সাথে আমি গুণ করব 9 বিয়োগ 1, অর্থাৎ যতগুলো ডিভাইস থাকবে তার সাথে তার থেকে 1 কম গুণ করতে হবে, গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে। সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ n × n-1/2। এরপরে 17 নম্বরে দেখো বলা হয়েছে উল্লেখিত টপোলজির সুবিধাগুলো কি কি। শক্তিশালী কাঠামো তৈরি করে, নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন সহজ, আর একটি লিঙ্ক নষ্ট হলে ডেটা আদান প্রদান সম্ভব। দেখো আমার নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন সহজ কিভাবে হয়, কতগুলো, তার মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড করা লাগে, তার মানে এইটা হবে না, সো 1 ও 3 হবে, উত্তর হবে কোনটা, খ নাম্বারে। এরপর চলে আসো 18 নাম্বার, বলেছে ন্যানো টেকনোলজি পদ্ধতিতে ক্ষুদ্রতম পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করা।
ন্যানো টেকনোলজি কিন্তু দুই প্রকার হয়, এক হচ্ছে ভাইয়া টপ ডাউন আর এক হচ্ছে বটম আপ। তো টপ আপ আর বটম ডাউন এগুলার কিন্তু কোনো প্রকার ভেদে নাই, সো ক আর খ আগেই বাদ। তো যদি ছোট থেকে ভাইয়া বড় করা হয় তাহলে সেইটা কি হবে, তাহলে সেইটা হবে হচ্ছে আমাদের বটম আপ, মানে ছোট থেকে বড়। আর যদি দেখি বড় থেকে ছোট করা হয়েছে তাহলে সেটা কি হবে বলো ভাইয়া, তো সেটা হবে আমাদের টপ ডাউন প্রযুক্তি। যেহেতু আমাদের বলছে ক্ষুদ্র থেকে বড় করতে হবে, সো আমাদের উত্তর হবে বটম আপ প্রযুক্তি। কি হবে, বটম আপ। ক্ষুদ্র থেকে বড় করতে বললে আমরা বটম আপ বলবো, আর বড় থেকে ছোট বললে তখন আমি টপ ডাউন বলতাম। এরপরে প্রশ্ন নাম্বার চলে আসবো ভাইয়া 19-এ। বলেছে একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত যা নেটওয়ার্ক ডেটা পাঠালে সব কম্পিউটারে যায়, এ কারণে কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করা হলো। তাহলে একটা কেন্দ্রীয় থেকে বাকি সবগুলো যায়, মানে একটা কেন্দ্রীয় হাব বা সুইচ থাকে সেগুলো থেকে বাকিগুলো যায়। এটা কোন টপোলজি? এটা স্টার টপোলজি। সো খ নাম্বার উত্তর হবে। বলা হয়েছে ডিভাইস পরিবর্তনের ফলে নেটওয়ার্কের কাঠামোর প্রভাব পড়বে, লজিক্যাল টপোলজি বা ডেটা প্রবাহের উন্নতি হবে, ফিজিক্যাল বা গাঠনিক টপোলজি বদলে যাবে, বদলে যাওয়ার তো কোনো রিজন নাই। সো উত্তর হবে 1 ও 3। তাহলে উত্তর হবে কোনটা? খ নাম্বারে। 21 নাম্বারে খেয়াল করে দেখো, সি ভাষায় উপাত্ত গ্রহণের জন্য আমরা জানি স্ক্যানএফ নেই, আর ফলাফল প্রদর্শনের জন্য নেই আমরা প্রিন্টএফ। এরপরে এই যে এইটা আমি রাত্রে কিন্তু তোমাদের একটা সিগমা ভিডিও বানাই দিছি, এখানে আমার সি সমান সমান 15 আছে, মানে 15 থেকে আমি শুরু করব, যাবে কোন পর্যন্ত? 25 পর্যন্ত। এবং সি প্লাস 2 মানে আমার বাড়বে হচ্ছে 2 করে, যেমন 15, 17, 19, এবং এখানে কন্ডিশন দিয়ে দিছে ভাইয়া 21। কত কন্ডিশন দিচ্ছে? 21, 21, এরপরে আসবে 23, এরপরে আসবে 25। তো আমার কন্ডিশন যেটা দিবে সেটা আমি সিলেক্ট করতে বলছিলাম, সো 21 পর্যন্ত সিলেক্ট করবা। যদি কন্টিনিউ থাকে তাহলে 21 বাকি দিয়ে বাকিগুলো প্রদর্শিত হবে। আর যদি ব্রেক থাকে তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের বাদ যাবে। কখন? যখন ব্রেকটা প্রিন্ট টেপের উপরে থাকবে। কিন্তু দেখো এখানে ব্রেকটা কিন্তু ভাইয়া প্রিন্ট টেপের নিচে দিছে। কোথায় দিছে? নিচে দিছে। আর নিচে দিলে আমি বলেছিলাম ওই মার্ক পর্যন্ত নিব, বাকিগুলো বাদ দিব। সো 1, 2, 3, 4, এখানে 4 বার প্রদর্শিত হচ্ছে, সো আমি এখানে দিব ভাইয়া 4 উত্তর দিব। এরপরে কি আছে? ইফ শর্ত বাদ দিলে, যদি আমি এই শর্ত বাদ দিতাম, এই শর্ত বাদ দিলে তাহলে আমি এইখান থেকে এই পর্যন্ত সবই নিতাম, তার মানে 1, 2, 3, 4, 5, 6, তখন কিন্তু কোনোটা বাদ দিতাম না, 6। সো সঠিক উত্তর হবে ভাইয়া গ নাম্বারে। এরপরে যদি 24 নাম্বারে দেখি আমরা, ভাইয়া বলছি একটি প্রোগ্রামের ইন্টেজার এ সমান 5 হইলে পারে এই ধারার মধ্যে কত আসলে যোগফল হবে। তো এটা ওই যে আমাদের তোমাদের সি প্রোগ্রামিং এর ধারা থেকে আসছে, বলা হয়েছে এ সমান 0 হইলে 1 হবে। এখন এ সমান 0 মানে কি? এ সমান 0 বলতে প্রথম ঘরকে বোঝাচ্ছে, কারণ প্রথম ঘরের আগের ঘরে তো 0 থাকে। তো প্রথম ঘরে আমি যদি যোগ করি তাহলে 0 × 10 সমান কত হবে? 10, তার মানে 10 হবে উত্তর সঠিক। এ সমান যদি 2 হয়, 2 মানে কি? আমি 2 নাম্বার ঘর যোগ করব। তো আমি আগের ঘরে তো 0 থাকলে পারে 10 এর সাথে যোগ করলে 10 হইলো, আর 10 এর সাথে যদি 2 নাম্বার ঘর যোগ করি 20, তাহলে হচ্ছে কত? 30, তার মানে এটাও সঠিক। এখন যদি 5 নাম্বার ঘর যোগ করতে বলে, তো 10 আর 20, 2 নাম্বার ঘরে তো 30 হয়ে যাচ্ছে, 3 নাম্বার ঘরে 60 হয়ে যাচ্ছে, তো 5 নাম্বার ঘরে তো 50 হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মানে উত্তর হচ্ছে 1 ও 2, ক নাম্বার সঠিক। সি নাম্বার যদি দেখো ভাইয়া, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি? সেটা হবে ভাইয়া আমাদের এন্ড এন্ড। তোমরা হয়তো আমার গত ক্লাসগুলো দেখেছো, হয়তো বা অনেকেই দেখো নাই। আমরা লাস্ট 3 দিনে যেই সাজেশন ক্লাস নিয়েছি এবং যেই সাজেশনটা পিডিএফ আকারে তোমাদের ড্রপ করেছি, 100% 25টা এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউ কিন্তু আমাদের সাজেশন থেকে এবং আমাদের সাজেশন ক্লাস থেকেই আসছে। সুতরাং যারা আমাদের কাছে পড়েছো বুঝতেই পারতেছো কত ভালো করেছো। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ যদি ইউসিসি লক্ষ্মীবাজার শাখাতে এইভাবে আস্থা রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হচ্ছে। আর এখান থেকে মিলিয়ে দেখো তোমাদের কতগুলো হয়েছে, আশা করছি সবার পরীক্ষা ভালোই হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষাও ভালো হবে। দেখা হবে আবার ইউসিসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং লক্ষ্মীবাজার শাখাতে ভর্তি হলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।